হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা শ্বসনতন্ত্র মানে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম পড়বো এবং সমস্ত এক্সাম পার্সপেক্টিভ এবং এক্সাম ওরিয়েন্টেড সমস্ত পয়েন্টস পড়বো। বেশি এক্সাজারেট করবো না টপিকটাকে, কারণ খুব বেশি জেনে তোমাদের লাভ নেই। যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন আমরা ততটুকু পড়বো, আর যেগুলো প্রয়োজন না সেগুলো আমরা স্কিপ করে বেরিয়ে যাব। কারণ এখানে আমরা কোনো সাবজেক্টের ওপর পিএইচডি করতে আসিনি, জাস্ট আমরা এক্সামের নাম্বার পেতে এসেছি। তো শ্বসনতন্ত্র থেকে ইম্পর্টেন্স পয়েন্টসগুলো কভার করে নেব। ভিডিওটা শুরু করার আগে বলি, যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি তারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি সমস্ত ক্লাস নোটগুলো প্রোভাইড করি এবং বিভিন্ন এক্সামের পিডিএফসও প্রোভাইড করি, যেগুলো তোমাদের এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্ট্যান্ট। তো আজকেরও যে পিডিএফটা তৈরি হবে বা ক্লাস নোটটা তৈরি হবে, আমি তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেল র্যাশনাল স্টাডি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। তো চলো শুরু করা যাক। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র বলতে আমরা কি বুঝি? মানে হচ্ছে শ্বসনে হেল্প করে যে তন্ত্র, তাকেই আমরা শ্বসনতন্ত্র বলবো। মানে আমরা যে শ্বাস নিই, অক্সিজেন নিই এবং কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করি, সেই যে পুরো প্রক্রিয়াটা গঠন হয় এবং তার ফলে যে এনার্জি তৈরি হয়, তো সেই সমস্ত প্রক্রিয়াটাকে বলবো আমরা শ্বসন প্রক্রিয়া। আর এই শ্বসন প্রক্রিয়ায় যে হেল্প করে, মানে যে তন্ত্র হেল্প করে, তাদেরকে বলবো আমি তাকে বলবো শ্বসনতন্ত্র। আর শ্বসনতন্ত্রের মধ্যে যে সমস্ত অঙ্গগুলো ইনক্লুড রয়েছে, মানে যে সমস্ত অঙ্গগুলো শ্বসনতন্ত্রের সঙ্গে হেল্প করে, তাদেরকে আমরা শ্বসন অঙ্গ বলবো। তো শ্বসনতন্ত্র বলতে কি, জাস্ট আমরা বুঝি শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া, এবং এর মাঝে কি তৈরি হবে? এর মাঝে তৈরি হবে এনার্জি তৈরি হবে বা উৎপন্ন হবে, ঠিক আছে? আর এই প্রক্রিয়াটাকে বলে অপচয়ী প্রক্রিয়া, অপচয়ী বা ক্যাটাবলিক প্রক্রিয়া। তো নামটা জাস্ট মনে রাখো, অপচয়ী প্রক্রিয়া বা ক্যাটাবলিক প্রক্রিয়া। আর এনার্জি তৈরি করে, সেই কারণে হচ্ছে তোমার এই প্রক্রিয়াটাকে আমি এনার্জি তৈরি করে, তো সেইটাকে এনার্জি ক্রিয়েশন প্রক্রিয়াও বলতে পারো। এবং শ্বসনতন্ত্রের ফলে এনার্জি তৈরি হয়, সেটা আমরা পরে দেখব যে শ্বসনতন্ত্রের ফলে এনার্জি তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়। তো এটা হচ্ছে শ্বসনতন্ত্রের মেন কাজ। এবং শ্বসনতন্ত্র বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকম শ্বসন অঙ্গ রয়েছে, মানে শ্বসনতন্ত্রের মধ্যে যে মেন শ্বসন অঙ্গ, যেমন মানব দেহের মধ্যে বা স্তন্যপায়ী প্রাণীর মধ্যে মেন শ্বসন অঙ্গ সেটা হচ্ছে ফুসফুস। আর বিভিন্ন ধরনের যে প্রাণী, তাদের বিভিন্ন রকম শ্বসন অঙ্গ রয়েছে। আমাদের সমস্ত প্রাণীর শ্বসন অঙ্গ জেনে লাভ নেই, শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড যে কটা ইম্পর্টেন্ট সে কটা জানবো। তো স্তন্যপ্রায়ীর ক্ষেত্রে আমরা কি দেখলাম? ফুসফুস হচ্ছে মেন শ্বসন অঙ্গ, মানে ফুসফুসের সাহায্যে আমরা শ্বাস নিই। আর কীট যারা, তাদের শ্বসন অঙ্গ হচ্ছে ট্রাকিয়ার মাধ্যমে কীট বা মানে যেটা কীট পতঙ্গ, তারা হচ্ছে ট্রাকিয়ার মাধ্যমে শ্বাস নেয়। জলীয় জীব হচ্ছে গিলসের মাধ্যমে শ্বাস নেয়। গিলস, মাছের মধ্যে যে গিলস থাকে তার মাধ্যমে, বা অন্যান্য জলীয় জীবের মধ্যে গিলসের মাধ্যমে শ্বাস নেয়। আর ব্যাঙ শ্বাস নেয় ত্বকের মাধ্যমে। এই প্রশ্নটা বারবার পরীক্ষায় এসেছে এবং ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যে ব্যাঙ শ্বাস নেয় কার সাহায্যে? সেটা হচ্ছে ব্যাঙ শ্বাস নেয় ত্বকের সাহায্যে, মানে স্কিন। ত্বক বলতে আমরা বুঝি স্কিন। আর ব্যাঙাচি হচ্ছে, দেখো জলে থাকে, তো জলে থাকলে ব্যাঙাচি কিসের সাহায্যে শ্বাসকার্য চালাবে? সেটা হচ্ছে গিলসের মাধ্যমে শ্বাসকার্য চালাবে। তো স্তন্যপায়ী প্রাণীর যে শ্বসন অঙ্গের নাম, সেটা হচ্ছে মেন শ্বসন অঙ্গ বা প্রধান শ্বসন অঙ্গের নাম হচ্ছে ফুসফুস। কীট পতঙ্গ হচ্ছে ট্রাকিয়া, জলীয় জীব হচ্ছে গিলস, ব্যাঙ হচ্ছে ত্বক বা স্কিন। যখন ব্যাঙ ডাঙাতে থাকে তখন ত্বক বা স্কিনের সাহায্যে শ্বাস নেয়, আর ব্যাঙাচি হচ্ছে গিলসের সাহায্যে শ্বাস নেয়। আর শ্বসনতন্ত্রের মাধ্যমে যে শ্বসন ঘটে এবং শ্বসনের ফলে আমাদের কি তৈরি হয়? এনার্জি তৈরি হয়, যে এনার্জি আমাদেরকে বডি মুভমেন্ট বা অন্যান্য সমস্ত কাজে হেল্প করে। তো এটা আমাদের চলে গেল যে মেন শ্বসন অঙ্গ বা শ্বসনতন্ত্রের একটা ব্রিফ তোমার ইন্ট্রোডাকশন। এবার চলে আসবো আমরা শ্বসনতন্ত্রতে। তো শ্বসনতন্ত্র দু প্রকারের হয়। কি প্রকার? একটা হচ্ছে সবাত শ্বসন, আর একটা হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসনকে আমরা এরোবিক, এরোবিক, আর অবাত শ্বসনকে আমরা অ্যানএরোবিক
শ্বসনও বলে থাকি। তো এখানে নাম থেকেই বুঝতে পারছো সবাত মানে বাতাস সহযোগে, তার মানে এখানে বাতাস রয়েছে, মানে এখানে অক্সিজেনের সহযোগে শ্বসন ক্রিয়া সম্পূর্ণ হবে। আর অবাত শ্বসন মানে হচ্ছে বাতাস নেই, তার মানে অক্সিজেন অনুপস্থিত, মানে অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন শ্বসন কার্য সম্পূর্ণ হবে। আর সবাত শ্বসনের ক্ষেত্রে অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন কার্য সম্পূর্ণ হবে। আর অবাত শ্বসনের ক্ষেত্রে অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন কার্য সম্পূর্ণ হবে। এবার আমরা সবাত শ্বসন সম্পর্কে জেনে নেব। সবাত শ্বসনকে আবার দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্ট আর ইনডিরেক্ট মানে কি? ডিরেক্ট মানে হচ্ছে ডিরেক্ট যেগুলো সবাত শ্বসনের, যে সমস্ত প্রাণীর মধ্যে ডিরেক্ট সবাত শ্বসন ঘটে তাদের মধ্যে কোনো রকম শ্বসন অঙ্গের দরকার হয় না। যেমন মানুষকে শ্বাস নিতে গেলে ফুসফুসের দরকার হয়, তো সেই রকম কোনো অর্গানস বা হচ্ছে ব্লাডের দরকার হয় না। তার মানে কোনো অর্গান মানে কোনো অঙ্গ বা রক্তের প্রয়োজন হয় না, প্রয়োজন নেই, কোনো অঙ্গ বা রক্তের প্রয়োজন নেই ডিরেক্ট শ্বসনের ক্ষেত্রে। আর ইনডিরেক্টের ক্ষেত্রে আমাদের অঙ্গ বা রক্তের প্রয়োজন হয়। তো এটা মনে রাখবে। সবাত শ্বসন এবং অবাত শ্বসনের মধ্যেও সবাত শ্বসনের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে ডিরেক্ট সবাত শ্বসন আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্টের মধ্যে যেগুলো সেটা হচ্ছে তোমার রক্ত বা অঙ্গের কোনো প্রয়োজন নেই, স্পেশাল কোনো রেসপিরেটরি শ্বসন অঙ্গের প্রয়োজন নেই, শ্বসন লিখে দিই তাহলে এটা সব থেকে বেশি সুবিধা হবে। শ্বসন অঙ্গের প্রয়োজন নেই, আর এটা হচ্ছে শ্বসন অঙ্গ বা রক্তের প্রয়োজন রয়েছে। তো এই ডিরেক্ট শ্বসন অঙ্গের ডিরেক্ট মাধ্যমে যারা শ্বসন কার্য কমপ্লিট করে তাদের মধ্যে এক্সাম্পল যদি দেখতে চাও, তো এক্সাম্পল হচ্ছে বিভিন্ন রকমের প্লান্টস, তারপর হচ্ছে প্রোটিস্ট, আর একটা হচ্ছে স্পঞ্জ, SPONGES স্পঞ্জ। এছাড়া হচ্ছে কিছু ব্যাকটেরিয়া, কিছু প্লান্টস। তো এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে শ্বসন অঙ্গের প্রয়োজন হয় না বা রক্তের প্রয়োজন হয় না, এগুলোকে বলবো ডিরেক্ট সবাত শ্বসন। আর ইনডিরেক্ট সবাত শ্বসন বলতে কি বুঝি? ইনডিরেক্ট বলতে শ্বসন অঙ্গের প্রয়োজন হয়, যেমন হিউম্যান বা অন্যান্য হচ্ছে ম্যামলস বা তোমার বার্ডস বা পাখি। তো এগুলোর ক্ষেত্রে কি হয়? শ্বসন অঙ্গের প্রয়োজন হয়। এবার চলে আসবো দেখো অবাত শ্বসনের ক্ষেত্রে। তো অবাত শ্বসনের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অবাত শ্বসনের ক্ষেত্রে কোনো অক্সিজেনের প্রয়োজন নেই, মানে অক্সিজেন ছাড়াই গ্লুকোজ ভেঙে গিয়ে ইথানল বা ইথাইল অ্যালকোহল তৈরি করে, এছাড়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারে, আর কার্বন ডাইঅক্সাইড এনার্জি তৈরি করতে পারে। মানে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে বা না করবে, করতেও পারে নাও করতে পারে। তো কিন্তু সবাত শ্বসনের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবেই। আর এখানে অবাত শ্বসনের ক্ষেত্রে দেখে নাও, CO2 তৈরি হতেও পারে আবার নাও পারে। তো যে কোনো একটা ক্ষেত্রে কেস হতে পারে, CO2 তৈরি হতেও পারে আবার নাও হতে পারে। তো এটা মনে রাখবে। আর অবাত শ্বসন কার মধ্যে দেখা যায়? মেন ইম্পর্টেন্ট যেটা এক্সাম্পল সেটা হচ্ছে ইস্টের মধ্যে অবাত শ্বসন তৈরি হয়, এবং ইস্ট কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে, গ্লুকোজকে ভেঙে ইথানল তৈরি করে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে আর এনার্জি তৈরি করে। কিন্তু আমাদের অত কিছু জেনে লাভ নেই। অবাত শ্বসনের উদাহরণ কিসে হয়? সেটা হচ্ছে ইস্টে হয়, এটা তোমরা মনে রাখো, ব্যাস তাহলেই হবে। এবার দেখো শ্বসন কার্য চালানো, আমরা যেটা তৈরি করছি সেটা হচ্ছে অক্সিজেন নিচ্ছি আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, এটাই হচ্ছে শ্বসনের মেন কাজ। আর এনার্জি তৈরি করা, এই তিনটা হচ্ছে শ্বসনের মেন কাজ। এবার এই যে কাজগুলো করতে যে সমস্ত অঙ্গগুলো হেল্প করছে, সেই সমস্ত অঙ্গগুলো কি কি সেটা আমরা এবার দেখে নেব। শ্বসন অঙ্গের নাম। ফার্স্ট হচ্ছে দেখো, আমাদের শ্বসন অঙ্গে কে হেল্প করছে? নাক। কোনো কোনো ক্ষেত্রে মুখও হেল্প করে, কিন্তু মুখকে আমরা শ্বসন অঙ্গের মধ্যে নেব না, তো নাক। সেকেন্ডে হচ্ছে ফ্যারিংস। তো এটা ইংলিশ নাম, বাংলা নাম দুটোই হচ্ছে একই, সেই কারণে আমি ফ্যারিংসই লিখলাম। আর 3 নম্বর হচ্ছে তোমার ল্যারিংস।
সরি এখানে স্টার মার্ক হয়ে গেল, এটা হচ্ছে ল্যারিংস, যাকে আমরা স্বরযন্ত্র বলে থাকি, স্বরযন্ত্র। তো এটা মনে রাখবে, স্বরযন্ত্র বা ভোকাল বক্স বলে থাকি। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়া। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের শ্বসন অঙ্গে যেটা কাজে লাগে সেটা হচ্ছে ফুসফুস। আমি অর্ডার ওয়াইজ লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ট্রাকিয়ার পর হচ্ছে ব্রঙ্কাই, ব্রঙ্কাই। তো এই ব্রঙ্কাই দেখো দুটো, যেহেতু ট্রাকিয়াটা দুটো পার্টে ভাগ হয়ে দুটো জিনিস তৈরি হচ্ছে এবং দুটোকে একসঙ্গে ব্রঙ্কাই বলছি, নাহলে যদি সেপারেটলি বলতে চাই তাহলে আমরা কি বলবো, ব্রঙ্কাস বলবো। তো ব্রঙ্কাই বা ব্রঙ্কাস, তারপরে আমরা বলবো ব্রঙ্কিওলাস। আমি তোমাদেরকে পুরো স্ট্রাকচারটা আমি পড়িয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর 7 নম্বরে হচ্ছে অ্যালভিওলি, অ্যালভিওলি বা অ্যালভিওলাই, যা খুশি তাই বলতে পারো। এবং লাস্ট হচ্ছে 8 নম্বরে ফুসফুস, সরি ফুসফুস। তো কি বললাম, নাক, ফ্যারিংস, তারপর ল্যারিংস, তারপর ট্রাকিয়া, তারপর ব্রঙ্কাই, তারপর ব্রঙ্কিওলাস, তারপর অ্যালভিওলি, তারপর হচ্ছে ফুসফুস। এবার আমি প্রত্যেকটা, এই ছবিটা ভালো করে দেখো এবং প্রত্যেকটা পয়েন্টসকে আমি তোমাদেরকে মানে এক্সপ্লেন করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আমরা শ্বাস নিই নাসা গহ্বরের মাধ্যমে বা নাকের মাধ্যমে। তো শ্বাসটা যেটা নিই সেটা হচ্ছে তোমার শ্বাসটা এই শ্বাসনালী মুখের মধ্যে দিয়ে, মুখের শ্বাসনালীর মধ্যে দিয়ে যায়। তার আগে দেখো এখানে একটা পোর্শন আছে, সেটা হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংস হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা হচ্ছে খাবার এবং শ্বাস দুটোর সঙ্গে একসঙ্গে যেতে পারে। তো এবার দেখো যখন আমরা খাই তখন হচ্ছে আমাদের শ্বাসনালীর মানে শ্বাস নেওয়ার পোর্শনটা অফ থাকে, শ্বাসের পোর্শনটা অফ থাকে, আর যখন আমরা শ্বাস নিই তখন খাবারের পোর্শনটা অফ হয়ে যায়। তো এইভাবে ফ্যারিংস একসঙ্গে দুটো কাজ করে, মানে তার মধ্যে দিয়ে খাবার এবং শ্বাস দুটোই আসতে পারে। তারপর হচ্ছে চলে আসে ল্যারিংস, যেটা এখানে দেখতে পাচ্ছ, এই পোর্শনটা হচ্ছে, আমি রেড কালার দিয়ে এঁকে দিই, এই পোর্শনটা হচ্ছে স্বরযন্ত্র বা ল্যারিংস যাকে বলি। তারপর যে এই রাউন্ড শেপ দিয়ে বলয়াকার যে একটা নল দেখতে পাচ্ছ সেটাকে বলবো ট্রাকিয়া। ট্রাকিয়া দুটো পার্টে ভাগ হয়ে যায়। দুটো পার্ট কি এক সাইডে, মানে দুটোকে আলাদা আলাদা করে বলতে গেলে ব্রঙ্কাস, কিন্তু দুটোকে একসঙ্গে বলতে গেলে ব্রঙ্কাই। ঠিক আছে, এবার ব্রঙ্কাস আবার অনেকগুলো পার্টে ডিভিশন হয়ে যায়, মানে অনেকগুলো শাখা পোশাখা হয়ে যায়, সেগুলোকে আমরা বলবো ব্রঙ্কিওলাস। এবং প্রত্যেকটা ব্রঙ্কিওলাসের যে এন্ডে, সেই এন্ডে একটা গোল থলির মতো অংশ অ্যাড থাকে, যার মধ্যে বাতাস মানে অক্সিজেনটা গিয়ে সঞ্চিত হয়। তো সেটা হচ্ছে অ্যালভিওলি বা অ্যালভিওলাস, যা খুশি বলতে পারো। আর সব থেকে যেটা মেন শ্বসন অঙ্গ সেটা হচ্ছে আমাদের ফুসফুস। তো এইটুকু জেনে রাখলেই হবে শ্বসন অঙ্গের কী নাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট দেখো, আমি শ্বসন মার্গ মানে বাতাস কোন রাস্তা দিয়ে পুরো আমাদের দেহের মধ্যে ভেতরে প্রবেশ করছে সেটা দেখো। প্রথমে বাতাস কোথায় যাচ্ছে, প্রথমে বাতাস যাচ্ছে নাকে, তারপর যাচ্ছে বাতাস ফ্যারিংসে, তারপর ল্যারিংসে মানে স্বরযন্ত্রের মধ্যে, তারপর যাচ্ছে বাতাস কোথায়, ট্রাকিয়া বলতে এই পোর্শনটা এখানে ছবিতে দেখো, এটা হচ্ছে ট্রাকিয়া। তারপর বাতাস কোথায় যাচ্ছে, তারপর বাতাস যাচ্ছে ব্রঙ্কায়, দুটো ব্রঙ্কায় বাতাস যাচ্ছে। তারপর ব্রঙ্কায় যে বিভিন্ন পার্টে ডিভাইড হয়ে গেল দু সাইডে, সেটা হচ্ছে ব্রঙ্কিওলাস। তার মানে তারপর ব্রঙ্কিওলাসে যাবে। তারপর ব্রঙ্কিওলাসের এন্ডে অনেকগুলো থলি টাইপসের পদার্থ রয়েছে, যার মধ্যে বাতাস গিয়ে জমা হচ্ছে, সেটা হচ্ছে অ্যালভিওলি বা অ্যালভিওলাস, যা খুশি বলতে পারো। তো অ্যালভিওলির মধ্যে তারপর এই অ্যালভিওলি থেকে বাতাস চলে যাচ্ছে রক্তে বা ব্লাড ক্যাপিলারি বা রক্তকোশিকার মধ্যে, এবং তারপর বাতাস রক্ত থেকে যাচ্ছে কোষে। তার মানে আলটিমেটলি বাতাসটা আমার কোথায় পৌঁছচ্ছে, কোষে। প্রথমে নাক, তারপর ফ্যারিংস, তারপর ল্যারিংস বা স্বরযন্ত্র, তারপর হচ্ছে ট্রাকিয়া, তারপর হচ্ছে ব্রঙ্কাই, তারপর ব্রঙ্কিওলাস, তারপর অ্যালভিওলি, তারপর রক্ত, তারপর কোষ। তো এটা মনে রাখলে তোমাদের ইজি হবে শ্বসনতন্ত্র বুঝতে। এবার ফার্স্টে হচ্ছে নাসারন্ধ্র বা নাসাপথ। আমরা প্রত্যেকটা শ্বসন অঙ্গকে ইলাবোরেট করব এবং প্রত্যেকটা সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে নাসারন্ধ্র বা নাসাপথ। আমরা কি করি, নাসারন্ধ্র বা নাসাপথের মাধ্যমে বাতাস ইনটেক করি এবং বাতাসের মধ্যে আমার থাকে 78% মতো নাইট্রোজেন আর 21% মতো অক্সিজেন থাকে,
আর 0.03% মতো কার্বন ডাইঅক্সাইড থাকে। কিন্তু আফটার শ্বসন মানে শ্বসনের পর আমরা যে বাতাসটা ত্যাগ করি সেই বাতাসের মধ্যে 78% নাইট্রোজেন থাকে, বাট 17% অক্সিজেন থাকে এবং 4% থাকে কার্বন ডাইঅক্সাইড। মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় এবং অক্সিজেনের পরিমাণ দেখো এখানে কমে যায়। তার মানে শ্বসনের পর আমরা যে বাতাস ত্যাগ করি সেই ত্যাগের মধ্যে বাতাস ত্যাগ করি, এখানে লিখে দিই, সেই ত্যাগের মধ্যে দেখো যে বাতাসটা ত্যাগ করি তার মধ্যে অক্সিজেন থাকে 17%, মানে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়। সেই কারণেই আমরা বলি যে কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করছি। তো এটা হচ্ছে নাসারন্ধ্রের মাধ্যমে আমরা কি ইনটেক করি, O2 ইনটেক করি। O2 ইনটেক করলাম, তারপরে O2টা কোথায় গেল, O2 গেল আমার গলবিলস বা এই পোর্শনটাকে বলে গলবিলস। তো এই গলবিলসের মধ্যে গেল, তো গলবিলসের মধ্যে জাস্ট বেশি কিছু পড়ে লাভ নেই, গলবিলসের মধ্যে যায়। O2 এখন নাক থেকে গলবিলের মধ্যে প্রবেশ করে, গলবিলের মধ্যে প্রবেশ করে। এইটুকু জেনে রাখবে, আর কিছু জানার দরকার নেই, এখান থেকে সেরকম প্রশ্ন আসে না। এরপর হচ্ছে স্বরযন্ত্র। তো স্বরযন্ত্র বা যাকে আমরা ভোকাল বক্স ইংরেজিতে বা ভয়েস বক্সও বলে থাকি, ভয়েস বক্স, আর এটাকে ইংলিশের নাম বলে ল্যারিংস, এই নামটাও মনে রাখবে। এবং এই ল্যারিংস সেটা হচ্ছে আমাদের কথা বলাতে হেল্প করে, বা এখানে এসে বাতাসটা ধাক্কা খায় যার জন্য আমাদের স্বর উৎপন্ন হয়। তো এটা মনে রাখবে। আর এটা দেখো কোন জিনিসটা বললাম, এই যে এখানে এই অ্যাপেলের মতো দেখতে হালকা একটু লাভ শেপের, তো এটা হচ্ছে স্বরযন্ত্র বা আমাদের ল্যারিংস। তো এটা মনে রাখবে। আর এটাকে অ্যাডামস অ্যাপেলসও বলে, তো এটা মনে রাখলেও চলবে, না মনে রাখলেও দরকার নেই। শুধুমাত্র এটা মনে রাখবে যে যখন যে কোনো পুরুষদের ক্ষেত্রে একটা স্টেজের পর এই ভোকাল কর্ডটা অনেকটা মোটা হয়ে যায়, তো সেই জন্য তাদের ভয়েসটা দেখবে যে হঠাৎ করে কিছুদিন মানে কিছু একটা বয়সের পর চেঞ্জ হয়ে যায়। তো এটা হচ্ছে সব স্বরযন্ত্রের বিভিন্ন অংশের যে বৃদ্ধি, সেই বৃদ্ধির জন্য হয়। এরপর চলে আসবো আমরা ট্রাকিয়া, শ্বাসনালী বা ট্রাকিয়া। তো এর বাংলাকে একে ইংরেজিতে কি বলে, ইংরেজিতে বলে ট্রাকিয়া। এই ট্রাকিয়া তোমরা যদি ছবিটা ভালো করে দেখো এখানে, তো এখানে যে ছবিটা দেখছো এগুলো অনেকগুলো রিং শেপড হচ্ছে তোমার একটা যে কোষ বা টিস্যু, সেই রিংস শেপড টিস্যু নিয়ে হচ্ছে তৈরি ট্রাকিয়া। তো ট্রাকিয়া যেটা হচ্ছে রিং শেপড, মনে রাখবে, রিং SHAPD বা বলয় আকৃতির, বলয় আকৃতি। তো শ্বাসনালী কীরকম দেখতে, বলয় আকৃতি, যে হচ্ছে অনেকগুলো বলয় আকৃতির যে কার্টিলেজ বা বলয় আকৃতির যে ধরনের কার্টিলেজ টিস্যু, সেই কার্টিলেজ টিস্যু দিয়ে তৈরি হচ্ছে শ্বাসনালী। তো এই শ্বাসনালী হচ্ছে দুটো পার্টে বিভক্ত হয়ে যাবে। আমি এখানে ছবিটা জাস্ট এঁকে দিচ্ছি। এটা ধরে নাও শ্বাসনালী, ঠিক আছে, এটা ধরে নাও বলয় শেপড টিস্যু বা কার্টিলেজ দিয়ে তৈরি। এই শ্বাসনালী দুটো পার্টে ভাগ হয়ে যাবে। কি কি পার্টে ভাগ হয়ে যাবে? দুটো পার্টে, সেটা হচ্ছে ব্রঙ্কাস, প্রত্যেকটার নাম ব্রঙ্কাস, এটার নামও ব্রঙ্কাস আর এটার নামও হচ্ছে ব্রঙ্কাস, ঠিক আছে। এবার দুটোকে একসঙ্গে ব্রঙ্কাই বা ব্রঙ্কাই বলি। তো এটা মনে রাখবে। তো এই শ্বাসনালী কি হয়ে যাচ্ছে, শ্বাসনালী দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে। কি কি পার্ট বললাম? ব্রঙ্কাস। তার মানে শ্বাসনালী দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে। কি দুটো পার্টের নাম হচ্ছে ব্রঙ্কাই। তো মনে রাখবে এটা নামটা। এরপর এই যে প্রত্যেকটা ব্রঙ্কাই আবার বিভিন্ন ডিফারেন্ট পাথে ডিভাইড হয়ে যাচ্ছে। আমি এখানে সাইডে সরিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ব্রঙ্কাই আবার বিভিন্ন পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা ব্রঙ্কাই যে ডিভাইড হচ্ছে সেইগুলোকে আমরা বলবো ব্রঙ্কিওলাস। ব্রঙ্কিওলাস। তো মনে রাখবে যে প্রত্যেকটা ব্রঙ্কাই যে পার্টগুলোতে বিভক্ত হলো সেটা হচ্ছে ব্রঙ্কিওলাস। এবং ব্রঙ্কিওলাস যে এন্ড হচ্ছে সেটা হচ্ছে একটা এন্ড গ্যাপে বা যেটা ক্লাস্টার বলছি বা থলি টাইপসের জিনিসে, সেটা হচ্ছে অ্যালভিওলি। তো এরকম করে অনেকগুলো থলি টাইপসের জিনিসে ব্রঙ্কিওলাস শেষ হচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যালভিওলি।
বোঝা গিয়েছে? তার মানে শ্বাসনালী দিয়ে আমাদের শ্বাস এলো, শ্বাস ব্রঙ্কাসের মধ্যে দিয়ে গেল বা ব্রঙ্কায়ের মধ্যে দিয়ে গেল, তারপর ব্রঙ্কিওলাসের মধ্যে দিয়ে গেল, তারপর হচ্ছে শেষে আমার অ্যালভিওলির মধ্যে গেল। তো এটা হচ্ছে মেন ফাংশন, যেটা হচ্ছে শ্বাসনালী। তো শ্বাসনালী দুটো পার্টে বিভক্ত হয়ে গেছে, কি কি? ব্রঙ্কাস, দুটো ব্রঙ্কাসে, এবং ব্রঙ্কাসগুলো ব্রঙ্কিওলাসে, এবং ব্রঙ্কিওলাসের পর অ্যালভিওলি। এইটুকু মনে রাখলেই চলবে। এরপর হচ্ছে দেখো ব্রঙ্কাস কি বললাম, ব্রঙ্কাস কিছুই না, ব্রঙ্কাস হচ্ছে তোমার টু parts of trachea, যেটা আমি এক্সপ্লেন অলরেডি করে দিয়েছি, তো এক্সপ্লেন করার কোনো দরকার নেই। এবার আমরা চলে আসবো লাংস বা ফুসফুস। ফুসফুসকে আমরা ইংরেজিতে কি বলি? লাংস। এবং এর কালারটা কি হয়? কালারটা হচ্ছে হালকা হালকা গোলাপি টাইপসের হয়, গোলাপি। তো যারা বিড়ি সিগারেট বেশি খাও, তো তাদের লাংস কোনোদিনই হালকা গোলাপি না, তাদের লাংস হয়ে যায় কালো রঙের। তো বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করো হালকা গোলাপি রঙের লাংস পেতে গেলে। তো এবার লাংস হচ্ছে বা ফুসফুস হচ্ছে, ফুসফুস কোথায় থাকে? ফুসফুসের সংখ্যা হচ্ছে দুটো। তার মানে এখানে দেখো আমি একটা ছবি নিয়ে নিচ্ছি, তাহলে তোমাদের অনেকটা বুঝতে হেল্প হবে। ইমেজ নিয়ে নিই, তাহলে তোমাদেরকে বোঝাতে সুবিধে হবে। ইমেজটা নিয়ে নিলাম। এবার দেখো ছবিতে দেখো, লক, ঠিক আছে। এবার ছবিতে দেখো ব্যাপারটা, এখানে আমি হালকা গোলাপি লিখে দিই। এবার ছবিতে দেখো এই যে দুটো জিনিস দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের দুটো ফুসফুস। তার মানে ফুসফুস হচ্ছে আমাদের সংখ্যায় কতগুলো থাকে? ফুসফুসের সংখ্যা হচ্ছে দুটো। এবং একটা মানুষের মধ্যে যদি একটা ফুসফুস নষ্ট হয়ে যায় তাহলেও মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু তার অ্যাক্টিভিটি মানে স্ট্রেংথ কমে যাবে। কারণ কি? ফুসফুস আমাদের শ্বাসনালীর শ্বসন অঙ্গের মাধ্যমে বা শ্বসনের মাধ্যমে এনার্জি তৈরি করে। এনার্জির সংখ্যা যেহেতু কমে যাবে, তো অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি সে কম করতে পারবে, কিন্তু মানুষ বেঁচে থাকবে। তাহলে ফুসফুসের সংখ্যা 2। আর ফুসফুসের যে মধ্যে পর্দা থাকে, এই পর্দাটা হচ্ছে দ্বিপর্দা বিশিষ্ট, দ্বিপর্দা, আর যাকে আমরা বলি প্লুরা। তার মানে এই ফুসফুসকে ঘিরে দুটো পর্দা থাকে, দুটো পর্দা এই ফুসফুসগুলোকে বেষ্টন করে থাকে, যাকে আমরা বলি প্লুরা। জাস্ট মনে রাখবে নামটা, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। তার মানে ফুসফুসকে আমরা ইংলিশে বলি লাংস, এবং হালকা গোলাপি রঙের দেখতে, নর্মাল সাধারণ ফুসফুস। আর যারা বিড়ি সিগারেট খায় তাদের ক্ষেত্রে কালো। আর ফুসফুসের মধ্যে পর্দা হচ্ছে দ্বিপর্দা বিশিষ্ট, পর্দার নাম হচ্ছে প্লুরা। আর ফুসফুসের সংখ্যা কত? দুটো। একটা ফুসফুস সঙ্গেও মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে এনার্জি মানুষের কমে যাবে। তো এতটুকু তোমরা মনে রাখবে। এবার নেক্সট দেখো, আমরা শ্বসন বা রেসপিরেটরি সিস্টেমসের প্রত্যেকটা পর্যায় এবং প্রত্যেকটা অঙ্গ কভার করে ফেললাম। এবার চলে আসবো আর একটা টার্মসে, সেটা হচ্ছে সেলিউলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন। তো কোষীয় শ্বসন আমরা দেখো কোষ যখন পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস সাইকেলস হয়, এবং ক্রেবস সাইকেলসের মাধ্যমে কোষের মধ্যে শ্বসন ঘটে, যার ফলে এনার্জি উৎপন্ন হয়। তো আমাদের শুধুমাত্র অঙ্গের মাধ্যমেই শ্বসন ঘটে না, কোষের মাধ্যমেও শ্বসন ঘটে। তো আমি এখানে হেডিং দিচ্ছি কোষীয় শ্বসন, যাকে আমরা সেলিউলার রেসপিরেশনও বলতে পারি। এবং এর মাধ্যমে সবথেকে যেটা ইম্পর্টেন্ট নাম মনে রাখবে, এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয় ইন ফর্মস অফ, মানে এনার্জি তৈরি হয় অ্যাডিনোসিন ট্রাইফসফেটের মাধ্যমে, এটিপি থেকে এনার্জি। তো এনার্জির ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবং কোষীয় শ্বসন 3টে পর্যায়ে হয়। কোষীয় শ্বসন কতগুলো পর্যায়ে হয় বললাম? 3টে পর্যায়ে হয়। কি কি পর্যায়? একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, আর সেকেন্ড পর্যায় হচ্ছে ক্রেবস। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে তোমাদের বিভিন্ন এক্সামে আসে, ক্রেবস চক্র। আর তারপরে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা ইটিসিও বলে থাকি, ইটিসি, যাকে আমরা বলি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। তো এটা মনে রাখার দরকার নেই, শুধুমাত্র মনে রাখবে ক্রেবস চক্র। এটা কোথায় হয়? ক্রেবস চক্র কোথায় দেখা যায়? এটা হচ্ছে দেখা যায় মাইটোকন্ড্রিয়াতে। শুধু জাস্ট তোমাদেরকে প্রশ্ন করবে যে
ক্রেবস চক্র কোথায় দেখা যায়? মাইটোকন্ড্রিয়াতে। আর ইটিসি কোথায় কোথায় দেখা যায়? ইটিসি দেখা যায় দুটো জায়গায়। কোথায় কোথায়? একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর সেকেন্ড হচ্ছে তোমার দেখা যায় প্লাস্টিড। তো ইটিসি দেখা যায় মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড বলাটা ভুল, প্লাস্টিডের মধ্যে স্পেসিফিক্যালি ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখা যায়। তো আমি এখানে ক্লোরোপ্লাস্টই লিখছি, ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখা যায় এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে দেখা যায় ইডিসি। আর ক্রেবস চক্র অনলি মাইটোকন্ড্রিয়ার মধ্যেই দেখা যায়, তো এটা মনে রাখবে। আর গ্লাইকোলাইসিস সেলের সাইটোসোলের মধ্যে দেখা যায়, সেটা পড়ার দরকার নেই আমাদের, এটা আসেও না। তো এখানে গ্লাইকোলাইসিসে কি হয়ে যায়? গ্লাইকোলাইসিসে হয়ে যায় গ্লুকোজ থেকে তৈরি হয় পাইরুভেট। মনে রাখতে পারলে মনে রাখো, গ্লুকোজে হচ্ছে 6টা সি থাকে, পাইরুভেটে 3টে সি। তো গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। আর ক্রেবস চক্রে কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে। এবং যেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, সেটা হয় মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের মধ্যে। তো কোষীয় শ্বসন থেকে এতটুকুই দিতে পারে, এর থেকে বেশি কিছু দেবে না। এবার নেক্সট পয়েন্টে আমরা যেটা চলে আসবো, কিছু ডিসঅর্ডার মানে কিছু হচ্ছে রোগ। কি কি ধরনের রোগ হতে পারে? ফার্স্টে দেখো অ্যাজমা হতে পারে। তো অ্যাজমা হচ্ছে কোথায় ইনফ্লামেশন বা কোথায় কোনো ফল্ট হলে হয়? সেটা হচ্ছে অ্যাজমা ব্রঙ্কাই বা ব্রঙ্কিওলাসে যদি কোনো ইনফেকশন হয়। কোথায়? ব্রঙ্কাই, বাংলাতে লিখে দিই নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। ব্রঙ্কাই অথবা ব্রঙ্কিওলাস। তাহলে ব্রঙ্কাই বা ব্রঙ্কিওলাসে যদি ইনফেকশন হয় তাহলে সেটাকে আমরা বলি অ্যাজমা। আর একটা হচ্ছে নিউমোনিয়া। তো নিউমোনিয়াটাও মনে রাখবে, এটাও পরীক্ষায় দিতে পারে, নিউমোনিয়া। তো নিউমোনিয়া কোথায় যদি ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয় কোথায়? সেটা হচ্ছে অ্যালভিওলি। ইনফেকশন বা ইনফ্লামেশন যদি হয় অ্যালভিওলিতে, তো অ্যালভিওলিতে ইনফেকশন হলে নিউমোনিয়া হয়। আর যদি ব্রঙ্কাই বা ব্রঙ্কিওলাসে যদি হয় ইনফেকশন, তাহলে সেক্ষেত্রে অ্যাজমা হয়। তো এতটুকু পড়লে তোমাদের সম্পূর্ণ কভার হয়ে যাবে। এর থেকে বাইরে শ্বসন অঙ্গের ওপর বিশেষ কোনো প্রশ্ন আসবে না। নেক্সট ডে আমরা ব্লাড পড়ব। তো ব্লাড পড়ার পর তারপর আমরা হার্ট পড়ব এবং আমরা হচ্ছে তোমার সার্কুলেটরি সিস্টেম কভার করব এবং আস্তে আস্তে 1 বাই 1 সমস্ত কিছুই আমরা কভার করে ফেলবো। তো চলো আজকে পর্যন্ত, এতদূর পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এখনকার জন্য টাটা। পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নিও।